আসসালামু আলাইকুম সবাইকে। যারা আসছে একটু কষ্ট করে বলো যে সবকিছু ওভারঅল ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব, বেশিক্ষণ ওয়েট করব না। যারা যারা জয়েন হয়েছে তারা একটু কষ্ট করে বলবা এভরিথিং ক্লিয়ার কিনা, ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, লেখা দেখা যায় কিনা, একটু দ্রুত জানাবা আমাকে। যদি সব মোটামুটি ঠিকঠাক থাকে আমি শুরু করে দিচ্ছি, ওয়েট করব না আজকে। দ্রুত জয়েন হও, দ্রুত দ্রুত। আজকে আমরা মোটামুটি ব্যাকটেরিয়ার বলতে গেলে ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য প্লাস ব্যাকটেরিয়ার কিছু ক্লাসিফিকেশনের সাথে ইন্টার রিলেটেড দৈহিক গঠন মোটামুটি শেষ করব। তাহলে আমাদের আর মোটামুটি দুইটা টপিক বাকি থাকে শুধুমাত্র ব্যাকটেরিয়া। সে দুটো টপিক 2 ক্লাস হলে মোটামুটি আশা করি শেষ হয়ে যায়। সবকিছু ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে এভরিথিং। আমাদের আজকে টপিক হলো আমরা ব্যাকটেরিয়াকে চিনবো কিভাবে। 1 নাম্বার পয়েন্ট, আমরা ব্যাকটেরিয়াকে চিনবো কিভাবে, কিভাবে চেনা যায়। তার মানে এই কথাটা দ্বারা তোমার কাছে স্যার জানতে চাচ্ছে ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার কমন কিছু বৈশিষ্ট্য স্যার তোমার কাছে জানতে চাইলো। এই বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসবে বোথ সিকিউ, এমসিকিউ অ্যান্ড অ্যাডমিশন। দেন শ্রেণী বিভাগ কিভাবে করা যাবে নাকি, মানে তোমার কাছে জিজ্ঞেস করছে ব্যাকটেরিয়াকে কোনোভাবে ভাগ করা যাবে নাকি। অবভিয়াসলি আমরা শ্রেণী বিভাগ করতে পারবো, হ্যাঁ সম্ভব, ব্যাকটেরিয়াকে ভাগ করা সম্ভব। তোমরা শ্রেণী বিভাগ কিভাবে করবো সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা আসি তাহলে শুরু করে দেই। হ্যাঁ সাদিয়া অহনা ভাইয়া, আগের ক্লাসটা না করে এটা করা যাবে কি? আগের ক্লাসটা একদম বেসিক ক্লাস ছিল, সমস্যা নেই, এটা করতে পারবো। আগের ক্লাসটা না করলেও কোনো প্রবলেম নাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, অনেকে জয়েন হয়েছে, আমি শুরু করে দেয়, বেশিক্ষণ ওয়েট করব না। আসি তাহলে, একটু দ্রুততার সাথে পড়াবো। হ্যাঁ তোমাদের 9টা থেকে ক্লাস যেহেতু আছে আমি চেষ্টা করবো 9টার আগে শেষ করে দেওয়ার। আসি তাহলে ব্যাকটেরিয়া কিভাবে আমরা চিনবো, তাহলে চেনার উপায়। তাহলে তোমার হেডলাইনটা হবে ব্যাকটেরিয়াকে তুমি চিনতে চাও, তাহলে কি কি বৈশিষ্ট্য দেখে তুমি ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করবা। মাইন্ড ইট, তুমি যখন ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য করতে যাবা, তুমি যখন মানে এই অণুজীব চ্যাপ্টার শেষে কিন্তু তুমি অবশ্যই এই জিনিসটা শিখবা যে ভাইরাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স প্লাস ব্যাকটেরিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স, মানে কিছু সাধারণ বৈশিষ্ট্য ভাইরাসের, ব্যাকটেরিয়া কিছু সাধারণ বৈশিষ্ট্য দিয়ে তুমি কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার একটা তুলনামূলক পার্থক্য শিখবা। তো এই পার্থক্যটা শিখতে হলে তোমাকে অবশ্যই ভাইরাসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে, কমন বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ারও ঠিক সেমভাবে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। তুমি যদি না জানো তাহলে তুমি ওদের তুলনামূলক আলোচনাটা করতে পারবে না। আর এই তুলনামূলক যে আলোচনা ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে,
এটা সিকিউ ক্রিয়েটিভ কোয়েশ্চেন, মানে সৃজনশীলের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ডে অনেকবার এসে থাকে। ক্রিয়েটিভ কোয়েশ্চেনের জন্য এই দুজনের তুলনামূলক আলোচনা। সো তুলনামূলক আলোচনা করতে গেলে আমাদের এই দুজনে একটা পার্থক্য পড়ে নিতে হবে। আমরা সেই পার্থক্যটা পড়ে নিব। আসি তাহলে আমরা এখন দেখি যে ব্যাকটেরিয়ার কি কি ধরনের সাধারণ বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া চেনার উপায়। ব্যাকটেরিয়া চেনার উপায়। তো ব্যাকটেরিয়া চেনার উপায় কি কি? ব্যাকটেরিয়া চেনার উপায় কি কি? সর্বপ্রথম যে কথাটা তোমাকে আমি বলবো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো ক্যারেক্টার আছে। তার মধ্যে সর্বপ্রথম যে কথাটা, সেই কথাটা চলে আসতে হবে, ব্যাকটেরিয়া একটা আণুবীক্ষণিক। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাকে দেখতে হয় তার অবশ্যই সাইজ অনেক ছোট। তাহলে সাইজ ছোট বিধায় তাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাকে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে 0.2 থেকে মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। তাহলে মাইক্রোমিটারটা মিটার থেকে কত ছোট একটু হিসাব করো। তাহলে এই মাইক্রোমিটার শেপ এত ছোট যেহেতু, এই জন্য আমি তারে বলে দিচ্ছি এই হলো আণুবীক্ষণিক, মানে আমার একে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, মাইক্রোস্কোপিক, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি অনেক সময় মাইক্রোস্কোপ দিয়ে যেহেতু দেখতে হয়, এজন্য আমরা ইংরেজিতে বলে থাকি মাইক্রোস্কোপিক। খুব ইম্পর্টেন্ট দুটো বৈশিষ্ট্য। এরপরের একটা ক্যারেক্টার যে হইতে পারে সেটা হইল কি, ব্যাকটেরিয়া কিন্তু একটাই কোষ। তোমাকে যতদিন আমি ব্যাকটেরিয়া আঁকছি, গত 2টা ক্লাসে আমি ব্যাকটেরিয়া আঁকছিলাম, তখন আমি ব্যাকটেরিয়াতে আঁকার সময় আমি তোমাকে হিসাব করে করে দেখাইছিলাম এরকম একটাই কোষ আঁকবা। এই কোষটার ভিতরে তুমি অনেক কিছু দিবা, অনেক কাহিনী টাহিনী করবা। কোষের বাইরে একটা নির্দিষ্ট কোষ প্রাচীর রাখবা, তার মানে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর আছে, তাহলে কোষ প্রাচীরে কিছু উপাদানও থাকে। কোষের বাইরে একটা তুমি কোষ প্রাচীর রাখবা, এটা একটা সেল ওয়াল। আর এটা হলো কোষঝিল্লি। তো কোষঝিল্লি আর কোষ প্রাচীরের বাইরে ব্যাকটেরিয়াতে দেখা যায় যে অনেকগুলো লম্বা লম্বা তন্তুর মতো গঠন আছে। এছাড়াও কিছু কিছু দেখা যায় শর্ট শর্ট গঠন আছে। এটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় থাকে, এরকম শর্ট শর্ট কিছু গঠন। এই যে লম্বা লম্বা গঠনগুলো, এই গঠনগুলোকে আমরা বলি ফ্ল্যাজেলা, যেগুলো দিয়ে ব্যাকটেরিয়া চলাফেরা করে। এই যে ছোট ছোট গঠন নীল কালার দিয়ে যেগুলো দেখাইলাম, এগুলোকে আমরা বলি পিলি। এই পিলিটা শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় থাকে। আজকে আমরা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পড়বো। তাহলে দেখো, ব্যাকটেরিয়া শুধু একটাই কোষ। এই কোষটা একটা প্রোক্যারিওটিক কোষ। তাহলে অনেকগুলো ক্যারেক্টার আসতেছে। একটা কোষ মানে ইউনিসেলুলার। তাহলে 1 নাম্বার কথায় চলে আসি আমরা এখানে, এক কোষ। ব্যাকটেরিয়া এক কোষই, এক কোষই আমরা বলবো ইউনিসেলুলার। ইউনি মানে এক, সেলুলার ওয়ার্ডটা আসছে সেল, সেল মানে কোষ, তার মানে এক কোষী ব্যাকটেরিয়া। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এক কোষী, এই একটা কোষ, এরা সাধারণত প্রোক্যারিওটিক কোষ, মানে আদিকেন্দ্রিক। এদের যে নিউক্লিয়াসটা আদিকেন্দ্রিক। তার মানে নিউক্লিয়াসে কোনো সুগঠিত নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিওলাস এসব কিছুই নেই। আস্তে আস্তে পরে পরে ব্যাকটেরিয়ার গায়ে থেকে বৈশিষ্ট্য বানাও। তাহলে তুমি দেখতেছো যে এরা একটা প্রোক্যারিওটিক জীব, অথবা তুমি যদি বলো ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকেন্দ্রিক জীব, আদিকেন্দ্রিক, বা ইংরেজিতে আমরা বলবো প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিওটিক ওয়ার্ডটা দ্বারা বোঝানো হয় ক্যারি অন। তাহলে প্রো মানে আদি, আর ক্যারি অন মানে নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস। রাইবোজোম, তাহলে যেখানে আদি নিউক্লিয়াস থাকে সেই কোষের ভিতর রাইবোজোমটা থাকে, আদি কোষের রাইবোজোম। মানে
70s রাইবোজোম। সো ব্যাকটেরিয়ার রাইবোজোমটা হবে 70s। দেখো আমি একটা ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স থেকে কতগুলো বৈশিষ্ট্য বানাচ্ছি। এরপর আরেকটা ক্যারেক্টার নিয়ে আনতে পারো যে ব্যাকটেরিয়া একা একা কখনো থাকে না, যেহেতু মানে একা একটা কোষ, তাই সে একা একা থাকবে না। ব্যাকটেরিয়া তোমার এভাবে দলবদ্ধ হয়ে অনেকে একসাথে থাকে। এভাবে দলবদ্ধ হয়ে অনেকে একসাথে থাকে, একটা দল বা কলোনি। কলোনি কলোনি মানেই দল, কলোনি মানেই দল। যেমন আমাদের এখানে বলেন অনেকগুলো কলোনি, ঠিক আছে না? আমাদের বল, আমাদের নিচে আছে তোমার ধরো গনি লেন, গনি কলোনি। তারপরে আবার ধরো অনেকগুলো কলোনি আছে, যেমন আমি থাকি মৌসুমীতে, তাহলে মৌসুমী লেন একটা, মৌসুমীর এটা একটা গলি বা কলোনি। কলোনিতে অনেকগুলো মানুষ একসাথে থাকতেছে। ঠিক সেম ভাবে ব্যাকটেরিয়া একটা কোষ, যেহেতু এক কোষী তাই তার সাহস নাই একা একা থাকার, সে অনেকে মিলে একসাথে থাকে, তার মানে দল গঠন করে, কলোনি গঠন করে। তার মানে ব্যাকটেরিয়া দলবদ্ধ। বা তোমাকে যদি কেউ কোশ্চেন করে দলবদ্ধ মিন্স কি, তুমি বলবে একসাথে, সবাই একসাথে অবস্থান করে বা কলোনি করে অবস্থান করে, দলবদ্ধ ভাবে অবস্থান করে। এইটা এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স পাইলা। এরপর আসো, ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর দেখছো না, লাল কালারের যেটা আঁকলাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, মানে কোষ প্রাচীর। আচ্ছা, তো ব্যাকটেরিয়া যেহেতু কোষ প্রাচীর আছে, অনেক বিজ্ঞানী বলে যে ব্যাকটেরিয়া হচ্ছে উদ্ভিদ, মানে কম্প্যারিজন করে আর কি। কিছু কিছু ব্যাকটেরিয়া আবার স্বনির্ভর, উদ্ভিদের মতোই আচরণ করে, সেটা আমি দেখাবো পরে। আচ্ছা, তো এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরে কিছু স্পেশাল উপাদান আছে। তাহলে প্রথম কথা আগে কোষ প্রাচীর আছে, এটা তো মোটামুটি আমরা কনফার্ম। তাহলে ব্যাকটেরিয়া কি আছে, সেল ওয়াল আছে, এটা মোটামুটি কনফার্ম। তাহলে কোষ প্রাচীর থাকে, এটা মোটামুটি বুঝছি। তো কোষ প্রাচীরের উপাদান কি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, আজকে আবার বলে দিই। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে একটা পলিস্যাকারাইড বা মিউকোপ্রোটিন জাতীয় একটা উপাদান থাকে। মিউকোপ্রোটিন বা পলিস্যাকারাইড জাতীয় একটা উপাদান, মানে শর্করা বা প্রোটিন এর সমন্বিত একটা উপাদান থাকে। শর্করা এবং প্রোটিনের সমন্বিত একটা উপাদান, এই উপাদানটাকে আমরা বলি পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান। এখানে পেপটিডো আসছে, ওয়ার্ডটা কোথা থেকে আসছে, পেপটাইড থেকে। পেপটাইড মানে প্রোটিন, পেপটাইড শৃঙ্খল মানে প্রোটিনের শৃঙ্খল। আচ্ছা, তুমি যখন প্রোটিন ভাঙবা তখন তুমি অসংখ্য প্রোটিনের ভিতর পলিপেপটাইড পাওয়া। ওই পলিপেপটাইড গুলো গঠিত হয় মূলত অ্যামিনো অ্যাসিড দিয়ে, তার মানে এখানে অ্যামিনো অ্যাসিড আছে। আর গ্লাইকান যে টার্মটা আসছে, এই গ্লাইকান টার্মটা হচ্ছে গ্লুকোজ বা গ্লাইকোজেন জাতীয় যৌগ থেকে আসছে। তার মানে পলিস্যাকারাইড জাতীয় যৌগ আছে, মানে গ্লুকোজ কার্বোহাইড্রেট জাতীয় যৌগ আছে, পেপটাইড জাতীয় যৌগ আছে। দ্যাট মিন্স এই পেপটিডোগ্লাইকানটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের একটা প্রধান উপাদান। এটা মারাত্মক ইম্পর্টেন্ট এমসিকিউ। এই পেপটিডোগ্লাইকান কোষ প্রাচীরের খুবই মারাত্মক লেভেলের একটা উপাদান। এটার সাথে আরো দুটো উপাদান থাকে, মুরা টিকো। মুরা টিকো, মুরা বলতে আমরা, মোরা অনেক সময় বলে না মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তাহলে মোদের গরব মানে আমাদের গরব, আমাদের গর্ব, গরব বলতে গর্ব আর কি। তো সেম ভাবে দেখা, এখন মুরা মিন্স আমরা, আর টিকোইক অ্যাসিড। তাহলে দুটো উপাদান এখানে আরো এক্সট্রা থাকে। আমি একটু মুছে, এটা একটু ইজিলি বোঝা যাবে। এই পেপটিডোগ্লাইকানে দুটো উপাদান থাকে। এক নাম্বার উপাদান হলো মুরামিক, আরেকটা উপাদান হলো টিকোইক। মুরামিক অম্ল, টিকোইক অম্ল মেডিকেল অ্যাডমিশনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এতটুকু তো আমার ব্যাকটেরিয়ার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক শেষ। আমি একটু আরেকবার শুরু থেকে রিপিট করব, সবাই যারা শুনুনি তারা শুনবা। দেখো, এটা একটা ব্যাকটেরিয়া, গত দুইটা ক্লাসে এটা এঁকে রাখছি। যারা যারা গত দুইটা ক্লাস করো নাই, ব্যাকটেরিয়ার বেসিক ক্লাস মিস করছো, করে নিবা। ব্যাকটেরিয়া শুরু হয়েছে লেকচার নাম্বার 6 থেকে। লেকচার নাম্বার 6, লেকচার নাম্বার 7 ছিল ব্যাকটেরিয়া, এখন লেকচার নাম্বার 8, আজকে থার্ড লেকচার ব্যাকটেরিয়ার। তো এখানের মধ্যে আমরা দেখতেছি এটা একটা ব্যাকটেরিয়ার গঠন। এই গঠনের মধ্যে আমরা পাইলাম ব্যাকটেরিয়ার আকৃতিটা অনেক ছোট, আণুবীক্ষণিক একটা জীব, মানে তোমাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। সো শেপ বা আকৃতিটা তোমার জানা লাগবে। শেপ অনেক ধরনের আছে, শেপ না, তোমার জাস্ট
আকারটা জানা লাগবে, আকার সাইজটা কত, 0.2 থেকে 5 মাইক্রোমিটার। এখন তুমি যদি মাইক্রোমিটার হিসাব করতে যাও 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10 পাওয়ার -6 মিটার, তার মানে অনেক ছোট, অনেক ছোট। এই জন্য আমরা বললাম এরা আণবিক্ষণিক বা মাইক্রোস্কোপিক, এবং এরা সবসময় এককোষী। ব্যাকটেরিয়া হচ্ছে একটাই ইউনিসেলুলার, ইউনিসেল, ইউনি মানে এক, সেল মানে কোষ, একটাই কোষ, এক কোষ, এজন্য এরা একা একা থাকে না, এক কোষ এজন্য এরা একা একা থাকে না, দলবদ্ধভাবে থাকে। দল মানে কলোনি, একটা কলোনির ভিতর, একটা কলোনির ভিতর, একটা সংগঠনের ভিতর সবাই একসাথে থাকে। এই তো দেখা একটা কলোনি হয়ে একসাথে আছে, সুতার মতো প্যাচিয়ে আছে। তাহলে এরা এক কোষী ইউনিসেলুলার কিন্তু দলবদ্ধ, তার মানে দলবদ্ধ বা কলোনি করে থাকে। ক্লিয়ার? এই কোষটা একটা আদিকেন্দ্রিক কোষ। ব্যাকটেরিয়া সবসময় মনেরা রাজ্যের জীব, মনেরা রাজ্য, মনেরা কিংডম, ব্যাকটেরিয়ার রাজ্য হচ্ছে মনেরা বা মনেরা কিংডম, মনেরা রাজ্য। মনেরা রাজ্যের সব জীব প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এখানের মধ্যে ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে, অনেকগুলো জীবই আছে। সো প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াসটা আদি নিউক্লিয়াস, সুগঠিত কোনো নিউক্লিয়াস নাই। সো আদি কেন্দ্রিক, প্রোক্যারিওটিক। এবং যেহেতু আদি কেন্দ্রিক, এদের রাইবোজোমটা হবে আদি কেন্দ্রিক রাইবোজোম, দ্যাট মিন্স 70S রাইবোজোম। আর যেহেতু আমরা দেখতেছি এখানে একটা কোষ প্রাচীর আছে, তো কোষ প্রাচীরে বিশেষ কিছু উপাদান আছে, বিশেষ উপাদানটার নাম পেপটিডোগ্লাইকান, মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন। এর সাথে দুটো উপাদান কোষ প্রাচীরে থাকে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড। এবার আসো, কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মোটা, কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাতলা, কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মোটা, কিছু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাতলা। তোমাকে এটা কিছুক্ষণ পরে আমি আইডেন্টিফাই করে দিব কাদের কোষ প্রাচীর মোটা, কাদের কোষ প্রাচীর পাতলা। এখনো বৈশিষ্ট্য শেষ হয়নি, এগুলো সবাই বুঝছি কিনা, বুঝলে আমি মুছে বলবো, মুছে সামনের দিকে আগাবো, দ্রুত বলবা। ভেরি গুড, ভেরি গুড, বুঝছি, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে ঠিক আছে, আমি মুছে ফেলতেছি, কারণ খুব বেশিক্ষণ ওয়েট করা মানে হচ্ছে আমরা পড়ার দিকে পিছিয়ে যাই, পিছিয়ে যেতে যাচ্ছি না, আমরা সামনের দিকে আগাইতে যাচ্ছি শুধু। ঠিক আছে, ওকে বুঝছি মোটামুটি, নো কোয়েশ্চেন। তাহলে আমি এটা মুছে ফেলি, এরপরে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কম্বাইন করে করে মিলাই পড়ি। আচ্ছা আসো, গত ক্লাসে আমি ব্যাকটেরিয়ার দেহের ভিতরে আরো কিছু স্পেশাল জিনিস দেখাইছিলাম। এখন তোমাকে আমি জিজ্ঞেস করবো ব্যাকটেরিয়ার দেহের বংশগতি উপাদান কি। যেমন তোমার আমার বংশগতি উপাদান হচ্ছে যে ডিএনএ আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ডিঅক্সিরাইবো হতে পারে বা রাইবোস সুগার দিয়েও হতে পারে, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড আছে, ব্যাকটেরিয়ারও কি নিউক্লিক অ্যাসিড আছে কিনা? আনসার হচ্ছে অবশ্যই আছে। তবে সেই নিউক্লিক অ্যাসিডটা কি সুগঠিত নাকি সুগঠিত না, এটা তোমার জানতে হবে। কেন? কারণ তুমি এখনই বলে দিলে যে ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক মানে প্রোক্যারিওটিক, আমরা তো ইউক্যারিওটিক মানে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড তো প্রকৃত নিউক্লিক অ্যাসিড, কিন্তু ওরা তো আদিকেন্দ্রিক, তার মানে ওদের নিউক্লিক অ্যাসিডটা কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা তোমাকে আইডেন্টিফাই করা লাগবে। এই আইডেন্টিফিকেশনটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা মেডিকেল অ্যাডমিশনে আসে। দেখি তাহলে একটু, ফারিহা আনি দাওয়াত থেকে আসার পর ভাইয়া কিছুটা মোটা লাগতেছে। এক দাওয়াতে আমি কি দুনিয়ার মানে গোটা একটা ছাগল খেয়ে ফেলতে পারছি। যদি সে ক্যাপাসিটি থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন হইতাম, মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। বাট এখন আমাকে মোটা লাগতেছে বলতেছো। প্রবলেমটা হচ্ছে আসলে আমি এখন সাধারণত বিকালবেলা ঘুমাই না, আজকে হঠাৎ করে কেমন জানি ঘুম ঘুম চোখে ক্লাস নিচ্ছি। এখন হঠাৎ করে ঘুম লেগে আসছিল, ওই ঘুম অবস্থা থেকে উঠে আসছি, তো এজন্য যখন মানুষ ঘুমায় তখন মানুষের টিস্যুর নিচে তোমার পানিগুলো চলে আসে নর্মালি যখন ঘুমায় আর কি। তো পানিগুলো আমাদের দেহের পানিগুলো রিল্যাক্স হয়ে আমাদের টিস্যুগুলোর নিচে চলে আসে, তখন তোমার মুখগুলো চাবি চাবি মনে হবে। চাবি চাবি মানে বুঝো তালা চাবি না, চাবি মানে গোল্লা গোল্লা, মানে টেনে দিতে ইচ্ছা করবে, চোখ মোটা হয়ে থাকবে, এগুলো মোটা হয়ে থাকবে, গাল একটু ফোলা ফোলা লাগবে, দেহ দেখলে মনে হবে যে না মাশাআল্লাহ একদম মানে সুঠাম ফিটফাট হয়ে আসছে না। এটা মানুষের কমন একটা ন্যাচারাল হ্যাবিট, নর্মাল ন্যাচারাল হ্যাবিট। শাহজাহান দিচ্ছে আমি কিছু লিখবো বাট আপাতত কথা বলবো না, কথা স্টপ, এটা মুছে দিই। ব্যাকটেরিয়া থাক,
ব্যাকটেরিয়া ভালো জিনিস, এটা রাখি, এগুলো মুছে দিই। নাসরিন চৌধুরী জিজ্ঞেস করছো ভাইয়া মুরামিক অ্যাসিডে টিকোইক অ্যাসিড কি পেপটিডোগ্লাইকানে? হ্যাঁ, পেপটিডোগ্লাইকানের সাথে বিদ্যমান। পেপটিডোগ্লাইকানের সাথে বিদ্যমান মানে পেপটিডোগ্লাইকানের সাথে কিছু উপাদান, বাট সেল ওয়ালেরই কম্পোনেন্ট, মানে এরা থাকে মূলত সেল ওয়ালে, মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড সব ব্যাকটেরিয়াতে থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকে, বাট মূল উপাদানটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানের সাথেই মানে পেপটিডোগ্লাইকানের সাথে ক্রস লিঙ্ক করে থাকে, যদি থাকে আর কি। যেমন তোমাকে যদি আমি বলি এটা পেপটিডোগ্লাইকান পিজি, ডাক্তারি ভাষায় পিজি হলে বলতো পোস্ট গ্রাজুয়েশন। তাহলে তুমি যদি পিজি রাখো, পেপটিডোগ্লাইকান রাখো, তাহলে পেপটিডোগ্লাইকানের সাথে ধরো ক্রস লিঙ্ক করে থাকবে। ধরো এই জায়গায় থাকবে মুরামিক অ্যাসিড, ধরো এই জায়গায় থাকবে টিকোইক অ্যাসিড, ক্রস লিঙ্ক করে থাকে যদি থাকে আর কি, আর না থাকলে থাকবে না। কোষ প্রাচীরেরই উপাদান। ওকে, তাহলে আমি এরপরে ক্যারেক্টারিস্টিক্সটাতে যাই, জেনেটিক ম্যাটেরিয়াল চেনার উপায়। আমি এখন কথা বলতেছি না, কারণ আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর আমি আবার কথা বলা শুরু করবো। আপাতত লিখতেছি। সিউডোনিউক্লিয়াসটা তোমাদেরকে আরেকটু বড় করে এখানে এঁকে দেখাই। আসো, এইটা ধরো আমি একটু বড় করে রাখতেছি, একটু বড় করে জুম করে রাখতেছি। সেন্টারে আমি লাল কালার দিয়ে একটা, এখানে কিন্তু আরএনএ থাকে, মারাত্মক ইম্পর্টেন্ট, এখানে আরএনএ আছে। সিউডোনিউক্লিয়াসটা রাখতেছি আমি, হ্যাঁ, সিউডোনিউক্লিয়াসটাকে আমি একটু বড় করে রাখতেছি, যেহেতু এটা একটা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস প্রোক্যারিওটিক মানে আদিকেন্দ্রিক, কোনো নিউক্লিয়ার আবরণ নাই, নিউক্লিওলাস নাই, স্পেশাল কোনো নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিয়ার মেমব্রেন টেমব্রেন কিছু নেই। সো এটা একটা খালি নিউক্লিয়াস, মানে নগ্ন নিউক্লিয়াস বা নগ্ন ক্রোমোজোম। এটাকে নিউক্লিয়াস বলা যায় না, নিউক্লিয়াসের ভেতরে তো ক্রোমোজোম থাকে, তাহলে এটাকে ক্রোমোজোম বলো, নগ্ন ক্রোমোজোম। নগ্ন ক্রোমোজোম মানে এটা কোনো আসল নিউক্লিয়াস না, মানে নকল নিউক্লিয়াস, মানে সিউডো নিউক্লিয়াস। সিউডো মানে নকল, সিউডো ওয়ার্ডটার মিনিংস হচ্ছে যে নকল, নেগেট মানে নগ্ন, ঠিক না? আচ্ছা, যাই হোক, তো আমি এদিক থেকে তোমার এই নগ্ন নিউক্লিয়াস এরকম করে পেঁচিয়ে অসংখ্য ডিএনএ থাকে, করে পেঁচিয়ে অসংখ্য ডিএনএ থাকবে। এটা হচ্ছে নগ্ন নিউক্লিয়াস। তো এখানে অনেকগুলো প্রোটিন থাকে, এই জায়গায় অনেকগুলো প্রোটিন আছে। এই প্রোটিনগুলো একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝো ভালো করে, তবে এই প্রোটিনগুলো কিন্তু হিস্টোন প্রোটিন না। তাহলে এটা হচ্ছে তোমার একটা
ওদের নিউক্লিয়াসে জুম করা রূপ, জুম করছি, বড় করছি। আচ্ছা, তো এই যে জুম করলাম, এই জুমটাতে আমরা কি কি জিনিস দেখব একটু খেয়াল করবেন। এটা হচ্ছে একটা নগ্ন নিউক্লিয়াস, সিউডো নিউক্লিয়াস আর কি, বা নগ্ন ক্রোমোজোম। নিউক্লিয়াস না বলে এটাকে ক্রোমোজোম বলাটাই বেটার, কারণ নিউক্লিয়াসের আবরণ কিছু তো এখানে নাই, সো এটা ক্রোমোজোম বলতে পারি। তাহলে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে পেঁচানো এই অংশগুলো হচ্ছে যে পেঁচানো ডিএনএ, এই অংশগুলোই হলো পেঁচানো ডিএনএ। ডিএনএর মধ্যে সাধারণত যে প্রোটিনটা থাকে ওই প্রোটিনটার নাম হচ্ছে যে হিস্টোন প্রোটিন, বাট এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। তাহলে এখানে যে প্রোটিনটা থাকে, দুইটা অবজেক্টিভ তুমি এখান থেকে লিখতে পারবা, এখানে কোনো হিস্টোন প্রোটিন নেই। প্রথম কথা, হিস্টোন প্রোটিন নেই। তাহলে ভাইয়া কিসের প্রোটিন আছে? এই নেগেট ক্রোমোজোমাল প্রোটিন আছে বা সিউডো নিউক্লিয়ার প্রোটিন আছে। এই প্রোটিনটা, এই যে পুরো গঠনটা, এই পুরো গঠনটাই তো এখন ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান। যে বংশগতি উপাদানটা সাধারণত ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক, সো এই পুরো বংশগতি উপাদানটাকে আমরা বলবো নিউক্লিওয়েড। এটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওয়েড। এই টার্মটাই বংশগতি উপাদান তোমাদের পরীক্ষায় আসবে, ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান নিউক্লিওয়েড। তোমাদের আবুল হাসান স্যারের বইতে লিখছে ডিএনএ সমৃদ্ধ অঞ্চল, ব্যাকটেরিয়ার ডিএনএ সমৃদ্ধ অঞ্চল। তো দেখো না, এটা পেঁচানো ডিএনএ, সেম ভাবে এটাও ডিএনএ পেঁচানো, অনেকগুলো প্যাঁচযুক্ত ডিএনএ গুলা। এ ডিএনএ, এটাও ডিএনএ প্যাঁচযুক্ত ডিএনএ, এটাও ডিএনএ প্যাঁচযুক্ত ডিএনএ। তবে ডিএনএতে হিস্টোন প্রোটিন নেই। কি প্রোটিন আছে? নিউক্লিওয়েড প্রোটিন। এই প্রোটিনগুলো, এই যে নীল কালার দিয়ে দেখাইলাম, এই প্রোটিনগুলো হচ্ছে যে নিউক্লিওয়েড প্রোটিন। তার মানে এটা নন হিস্টোন প্রোটিন, নিউক্লিওয়েড প্রোটিন। এখন তোমার যে কথাটা মনে রাখতে হবে, হিস্টোন প্রোটিন সাধারণত ক্ষারধর্মী, বাট যদি হিস্টোন প্রোটিন না থাকে তাহলে নন হিস্টোন প্রোটিন থাকবে। নন হিস্টোন প্রোটিন অম্লধর্মী। তার মানে এই গঠনটাই অম্লধর্মী হয়ে গেল। তো এই যে নিউক্লিওয়েড, তাহলে ব্যাকটেরিয়া বংশগত উপাদান হলো নিউক্লিওয়েড। এই নিউক্লিওয়েডে তুমি দেখলা যে হচ্ছে যে ডিএনএ আছে, অনেকগুলো পেঁচানো পেঁচানো ডিএনএ। পেঁচানো পেঁচানো ডিএনএর মাঝখানে মাঝখানে কিছু প্রোটিন আছে। প্রোটিনগুলো হিস্টোন প্রোটিন না, নন হিস্টোন প্রোটিন বা নিউক্লিওয়েডের প্রোটিন। হিস্টোন প্রোটিন হলে ক্ষারধর্মী হইতো, কিন্তু নন হিস্টোন প্রোটিন হয় অম্লধর্মী। এদের মধ্যে আবার আরএনএও থাকে। এই মাঝখানে লাল কালারেরটা হলো আরএনএ। তাহলে বংশগত উপাদানের মধ্যে ডিএনএ আরএনএ বিদ্যমান আছে। তবে এছাড়াও ব্যাকটেরিয়ার দেহে উন্মুক্তভাবে একটা গোল ডিএনএ দেখা যায়, উন্মুক্ত একদম। এই যে সাইটোপ্লাজম ব্যাকটেরিয়ার, এই সাইটোপ্লাজমের মধ্যে একটা গোল ডিএনএ দেখা যায়। এই গোল ডিএনএটাকে বলা হয় প্লাজমিড ডিএনএ। প্লাজমিড বা প্লাসমিড একই কথা, দন্তার স্বভাব বর্গীয় যাই দাও না কেন একই কথা। এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড ডিএনএ, এই ডিএনএটা এই ডিএনএর সাথে মিলবে না। এটা কিন্তু মূল বংশগত উপাদান, এই ডিএনএটা, যেটাকে আমরা সিউডো নিউক্লিয়াস বলছি বা নিউক্লিওয়েড বলছি বা ডিএনএ সমৃদ্ধ অঞ্চল বলতেছি। কিন্তু এই গোলাকৃতির যে ডিএনএটা, এই ডিএনএটাকে আমরা বললাম প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএ হয় গোলাকৃতির এবং এই ডিএনএটা সাধারণত সাইটোপ্লাজম উন্মুক্ত। এটা ব্যাকটেরিয়ার দেহেই থাকে, ঠিক আছে। বিজ্ঞানী ল্যাডারবার্গ এটা আবিষ্কার করছিলেন ই কোলাই ব্যাকটেরিয়াতে, ইস্কেরিক্সিয়া কোলাই ব্যাকটেরিয়াতে। ইস্কেরিক্সিয়া কোলাই সবচেয়ে বেশি থাকে আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রে। আচ্ছা, তো এই প্লাজমিড ডিএনএ কিন্তু রিকম্বিনেন্ট জীব এবং ট্রান্সজেনিক উদ্ভিদ, মানে রিকম্বিনেশন, নতুন প্রজনন বা নতুন জাত তৈরি করার জন্য একটা বাহক ডিএনএ, মানে নতুন জিনোটাইপ গুলো বহন করে নিতে পারে প্লাজমিড ডিএনএটা। সো এটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটু মনে রাখার জন্য, এত কিছু এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স না। তাহলে বংশগত উপাদান নিউক্লিওয়েড বা এই প্রো নিউক্লিয়ার ডিএনএ বা সিউডো নিউক্লিয়ার বা নেগেট ক্রোমোজোম। এই নেগেট ক্রোমোজোমের গঠনে কি কি জিনিস আছে সেটা একটু জুম করে দেখাইলাম। আর এখানে হিস্টোন প্রোটিন নাই, নন হিস্টোন প্রোটিন বা নিউক্লিওয়েড প্রোটিন আছে, অম্লধর্মী প্রোটিন। এখানে এছাড়াও সাইটোপ্লাজম উন্মুক্ত প্লাজমিড ডিএনএ থাকে, এই জিনিসটাও বলে দিলাম। এগুলো হচ্ছে যে মূলত মেইন ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, বুঝছেন?
আচ্ছা, আটকাইছিল না? হ্যাঁ, আটকাচ্ছে, একটু ওয়েট করো, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করি। আচ্ছা, নেটওয়ার্কটা একটু চেঞ্জ করলাম, দেখিও এবার। নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সবাই একটু আমাকে বলিও যে এবার মোটামুটি ক্লিয়ার আছে কিনা। আমি নেটওয়ার্ক চেঞ্জ করছি, এবার একটু আমাকে বলিও যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, বুঝছি, আটকাচ্ছে, আমি দেখছি, একটু আমাকে জানাও এবার ঠিকঠাক আছে কিনা। নেটওয়ার্ক চেঞ্জ করার পরে ক্লিয়ার আছে কিনা একটু জানিও আমাকে, জাস্ট জানিয়ে দিলে আমি শুরু করে দিব। আবার একবার রিপিট করব জিনিসটা, রিপিটেশন দিব আজকে, অসুবিধা না, আজকে আমার সময় আছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার, দের ইজ নো ফিয়ার। ওকে মাই ডিয়ার, তাহলে শুরু করে দিই আমরা আমাদের ক্লাস। দেখি তাহলে ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান বলতেছিলাম। ওকে, ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার না? শুরু করে দিই তাহলে। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান আমি তোমাকে পড়াইলাম সিউডো নিউক্লিয়াস বা নেকেড ক্রোমোজোম। কেন বলছি? একটাই কারণ, তুমি ব্যাকটেরিয়ার মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখতেছো তখন ব্যাকটেরিয়ার ভেতরে এরকম একটা গঠন দেখছো। এই গঠনটার মধ্যে তুমি কোনো নিউক্লিয়াসের আবরণ থাকে, যে আবরণ দেখো নাই, তার মানে সে উলঙ্গ আছে। নিউক্লিয়াসের ভেতরে গোল যে নিউক্লিওলাস থাকে এটাও দেখো না এই গঠনের মধ্যে, এই গঠনটা নেই। ছোট 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 সাইটোপ্লাজম, যাকে আমরা নিউক্লিওপ্লাজম বুঝি, এমন কিছুও নেই। তার মানে এটা একটা আদি নিউক্লিয়াস, যেহেতু সে উলঙ্গ, তাহলে আমরা বলতেছি নেগেট ক্রোমোজোম। নিউক্লিয়াসই তো গঠনগতভাবে ঠিক নেই, তাহলে নিউক্লিয়াসের ভেতর যদি ক্রোমোজোম থাকে তাহলে ক্রোমোজোম বলতে পারি। নিউক্লিয়াসের আবরণই নেই, তার মানে আবরণহীন একটা ক্রোমোজোম, এটাকে নিউক্লিয়াস বলা যাচ্ছে না, প্রোক্যারিওটিক। এক নাম্বার কথা, এজন্য আমি এটাকে কি বললাম? নেগেট ক্রোমোজোম বা সিউডো নিউক্লিয়াস, মিথ্যা বা মেকি নিউক্লিয়াস আর কি। এই যে মিথ্যা বা মেকি নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে একটু জুম করে আঁকলাম, দেখো একটু বড় করে জুম করে দিছি। যখন বড় করে জুম করে দিছি তখন দেখো এরকম একটা গঠন দেখছো। এরকম গঠনটাতে তুমি কি কি পাচ্ছ? দেখো এরকম গঠনটাতে তুমি এই পেঁচানো পেঁচানো এরকম অসংখ্য ডিএনএ পাচ্ছ, অসংখ্য আবর্তিত পেঁচানো ডিএনএ। এগুলো দ্বিসূত্রক ডিএনএ, সব ডিএনএ 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 ডিএনএ। এই ডিএনএতে তুমি কোনো হিস্টোন প্রোটিন পাচ্ছ না, তুমি পাচ্ছ কিছু স্পেশাল, এখানে কিছু স্পেশাল প্রোটিন, এগুলো হিস্টোন প্রোটিন না। আচ্ছা, তো এই যে একটা নিউক্লিয়াস পাইলা, এই নিউক্লিয়াসে অসংখ্য ডিএনএ আছে না, এই ডিএনএ গুলা এই জায়গাটাতে অবস্থান করতেছে, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়য়েড। এটা তোমাদের আবুল হাসান স্যারের ভাষ্য মতে। এমনিতেই নিউক্লিয়য়েড মানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার বংশগত উপাদান, পুরোটার নামই নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েড ব্যাকটেরিয়ার বংশগত উপাদান, কারণ এটা একদম আদি নিউক্লিয়াসে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে মধ্যে দেখা যায় যে তুমি অনেকগুলো পেঁচানো পেঁচানো ডিএনএ পাবা, সাথে কিছু এই নিউক্লিয়য়েড মানে আদি নিউক্লিয়াসের কিছু প্রোটিন পাবা। প্রোটিনগুলো নিউক্লিয়য়েড প্রোটিন, অম্লধর্মী প্রোটিন। আচ্ছা, সাথে তুমি মাঝখানে একটা আরএনএ পাবা। এটি হচ্ছে ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান। ঠিক আছে, এটাই তুমি পাবা। এখন এই বংশগতীয় উপাদানের সাথে তুমি সাইটোপ্লাজমে উন্মুক্তভাবে একটা গোল জিনিস দেখতে পাবা যখন তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখবা। এই গোল জিনিসটাকে আমরা বলি প্লাজমিড ডিএনএ। এই গোল জিনিসটা সাধারণত ব্যাকটেরিয়ার বংশগতি উপাদান না, এটা একটা বাহক উপাদান, বাহক বা ভেক্টর উপাদান। এটা বংশগতি উপাদান নিউক্লিয়য়েড, আর প্লাজমিডটা একটা বাহক বা ভেক্টর। এ কি করে? বহন করে। এটা হচ্ছে একটা বাহক, বাহক উপাদান। এই করবে বিভিন্ন ইনফরমেশন বহন করবে। কিসে ইনফরমেশন? রিকম্বিনেশন অথবা নতুন ট্রান্সজেনিক কোনো জীব তৈরি করার তথ্য বহন করে। ক্লিয়ার? এটা সাইটোপ্লাজম উন্মুক্ত থাকে, শুধু ব্যাকটেরিয়ার দেহেই থাকে।
এটা আবিষ্কার হয়েছিল কোলাই ব্যাকটেরিয়াতে, ইস্কেরিক্সিয়া কোলাই ব্যাকটেরিয়াতে এটা আবিষ্কার হয়েছিল। আচ্ছা, অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেছে। এর পরবর্তীতে আমি ব্যাকটেরিয়ার যে ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে আসবো সেটা হলো ব্যাকটেরিয়া সাধারণত পরজীবী, মানে তোমার আমার দেহে বসবাস করে ব্যাকটেরিয়া তার পুষ্টিরস শোষণ করবে। সাধারণত ব্যাকটেরিয়া এরকম হয়, তবে কিছু কিছু ব্যাকটেরিয়া মৃতজীবী, মৃত জিনিসের উপর বসবাস করে তার থেকে পুষ্টি গ্রহণ করে। কিছু কিছু ব্যাকটেরিয়া স্বনির্ভর, মানে অটোট্রফিক। স্বনির্ভরটাকে আমরা কিভাবে বলি? অটোট্রপিক। তাহলে তোমাদের এই কয়েকটা টার্ম একটু জানতে হবে। আমি আবার মুছতেছি, আমরা নেক্সট টপিকে যাচ্ছি আর কি। কিছু কিছু ব্যাকটেরিয়া, তোমাকে যদি আমি বলি কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে অটোট্রপিক। অটোট্রপিক স্বনির্ভর, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আচ্ছা, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। হেটেরোট্রপিক পরনির্ভর, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরকম দুই ধরনের ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া সাধারণত খুব কমন একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যাকটেরিয়া তোমার ব্যাকটেরিয়া সাধারণত খুব কম টেম্পারেচার থেকে অনেক বেশি টেম্পারেচারে বাঁচতে পারে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বিশেষ ক্রাইটেরিয়া, মানে মেটাবলিক ক্রাইটেরিয়াটা অনেক ভালো। -17 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -17 ডিগ্রি সেলসিয়াস থেকে -17 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 মানে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার খুব একটা ভালো ক্রাইটেরিয়া। তবে মজার ব্যাপার হইলো ব্যাকটেরিয়া সাধারণত জৈবিক উপাদানের উপর বেশি ডিপেন্ড করে। জৈবিক উপাদান। এন্ড হোয়াট ডু ইউ মিন বাই জৈবিক উপাদান? জৈবিক উপাদান মানে কি বোঝায়? জৈবিক মানে ওয়ার্ডটা দ্বারা বোঝায় হচ্ছে জৈব। জৈব। আচ্ছা, তো জৈবটা আমরা কই থেকে আসে? জৈব মানে অর্গানিক। অর্গানিক, এই অর্গানিক ওয়ার্ডটা আমরা পাই হচ্ছে অর্গান থেকে। অর্গান, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদাভাবে অর্গান বলা হয়। তাহলে অর্গান মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আমি শুধু অঙ্গ লিখি, তার মানে আমাদের অঙ্গ যখন মরে মরে পচে যাবে, মাটিতে মিশে যাবে, ওই জায়গাগুলোতে ব্যাকটেরিয়া অনেক বেশি পরিমাণে বংশবৃদ্ধি করবে। এই কারণে বলা হয় হিমালয়ে এখন দেখো না বরফ গলা অনেক লাশ আসছে না হিমালয়ে, তো ওগুলো তো কন্টিনিউয়াসলি হাজার হাজার বছর পর্যন্ত যারা হিমালয়ে উঠতে গিয়ে পড়ে টরে মারা গেছে, ওই ঠান্ডার মধ্যে ফ্রিজিং হয়ে লাশগুলো পড়ে আছে। ফ্রিজিং হচ্ছে, নষ্ট হচ্ছে না, কিন্তু ওই লাশগুলোর ভিতর সব ব্যাকটেরিয়ার আড্ডাখানা। -70 ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে, মানে বুঝতেছো? আর লাশ মানে কি? মানুষের দেহ। মানুষের দেহ তো অর্গান, তার মানে অর্গানিক কম্পাউন্ড। তার মানে ব্যাকটেরিয়া দুইটা পরিবেশ পেয়ে গেছে। একটা হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ পাইছে হিমালয়ের লাশগুলোতে, আরেকটা হলো -70 ডিগ্রি সেলসিয়াসে বাঁচতে পারে। তো হিমালয়ের বরফের নিচে যত লাশ আছে সবগুলোতে ব্যাকটেরিয়ার কারখানা আছে। বরফ গলে গলে লাশগুলো উন্মুক্ত হইলে ব্যাকটেরিয়া কিন্তু নদী নালা খাল বিলে উন্মুক্ত হয়ে যাবে, লাশ থেকে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার না? এগুলো কিন্তু এখন রিস্ক বর্তমান বিশ্বের জন্য। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া সাধারণত পরনির্ভর বা স্বনির্ভর হতে পারে, এর একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পাইলাম। ব্যাকটেরিয়া অর্গানিক কম্পাউন্ডের উপর অনেক বেশি বাঁচতে পারে। ব্যাকটেরিয়া -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সাধারণত ভালোভাবে বেঁচে থাকতে পারে। ব্যাকটেরিয়ার অনেক ধরনের প্রজনন আছে। তোমাদের বইয়ের ক্যারেক্টারিস্টিক্সে, মানে বইয়ের বৈশিষ্ট্যতে দ্বিবিভাজনটা উল্লেখ করছে, আরেকটা উল্লেখ করলো ওনারা এন্ডোস্পোর। এগুলো আমি এখানে না পারে প্রজননে ভালোভাবে বুঝিয়ে দিব, এখানে আমার তেমন একটা প্রয়োজন হবে না আশা করি পড়ানো। আর যে জিনিসটা উল্লেখ করছে সেই জিনিসটা হইলো ফাস্ট ভাইরাসের প্রতি খুব সংবেদনশীল। এটা ব্যাকটেরিয়া ফাস্ট পড়ানোর সময় আমি পড়াবো। ফাস্ট ভাইরাসের প্রতি কেন ব্যাকটেরিয়া সংবেদনশীল, মানে ভাইরাসকে ভালোবাসে আর কি, আসলে সে ভালোবাসে না, ফাস্ট যায় ব্যাকটেরিয়া গায়ের ভিতর ঢুকে যায়। এটা যদি ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া গায়ের ভিতর ঢুকে যাবে কি জানো? ফাজ খুব বদমাইশ। ফাজ কিন্তু খুবই বদমাইশ।
আমি ফাজ আঁকার সময় আরো ক্লিয়ার ভাবে আঁকবো। আমি ফাজ আঁকার সময় একটু ক্লিয়ার ভাবে চিত্রটা আঁকবো। এই ফাজ ব্যাকটেরিয়া যেটা, সরি ফাজ ভাইরাস যেটা, এই ফাজ ভাইরাসটা কি করে, ওর গায়ের ভিতর ঢুকে, গায়ের ভিতর ঢুকার অভ্যাস আছে, ওর গায়ের ভিতর ঢুকে যাবে। কার গায়ের ভিতর? কার গায়ের ভিতর ঢুকে যাবে? এই জন্যই বলা হয় ফাজ এর প্রতি ব্যাকটেরিয়া সংবেদনশীল। তোমাদের মধ্যে একটা লাইন লিখা আছে আর কি, জাস্ট ওই লাইনটা এক্সপ্লেনেশন করার জন্য বলতেছি। এটা আমি ফাজ ভাইরাসে গেলে আর ইজিলি বুঝাবো। ফাজের প্রতি, ফাজ ইফাজ, ঠিক আছে, ফাজ এর প্রতি এরা সংবেদনশীল, মানে ফাজ আসি এদেরকে ঢুকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ফাজের বংশবৃদ্ধি চলে, এই যে ভাইরাসটা ফাজ ভাইরাস, ফাজ ভাইরাসের বংশবৃদ্ধি চলে ব্যাকটেরিয়ার দেহের ভিতর। সমস্যা এই জন্য যখন ভাইরাস পড়াবো তখন আরো ক্লিয়ার ভাবে বুঝাবো। আচ্ছা, তো তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ার পরে তোমাদের কয়েকটা জিনিস মনে হতে পারে, ভাইয়া ব্যাকটেরিয়া কি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে নাকি অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে? আচ্ছা, তো একটু সরে দাঁড়ান, আমাকে সরে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, সরে দাঁড়াইলাম, একটা স্ক্রিনশট নিয়ে নাও। অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে নাকি অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে? যেমন ধরো আমরা মানুষ, আমরা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারি না, এটা মোটামুটি কনফার্ম, আমরা সবাই জানি। আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়া আমাদের দেহের মেটাবলিক কাজগুলো হয় না, কার্বন ডাইঅক্সাইড বের করতে হয়, এটা মোটামুটি কনফার্ম। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচতে পারবে না, এটা কনফার্ম। উদ্ভিদ অক্সিজেন বেড়ে গেলে বাঁচতে পারবে না, এটা কনফার্ম। তাহলে এই যে ঘটনা, সালোক সংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেই, অক্সিজেন ছাড়ে। আমরা সারা দিন রাতি অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। মাগার ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া একটা স্পেশাল, যেহেতু একটা কোষ বলছি, তাহলে কোষের স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকতে হবে না? আচ্ছা, এটা নিয়ে একটা ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদেরকে বলবো, যে একটু খেয়াল করবা, আমি একটু তোমাদেরকে বলি। দেখো, ব্যাকটেরিয়াকে যখন আমরা পড়াই, ভাগ করাই, তখন আমরা ব্যাকটেরিয়াকে বলি, ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন আমরা বলি, ব্যাকটেরিয়া হলো obligate aerobes, obligate anaerobes, facultative anaerobes। দেখো, তিনটা ক্লাসিফিকেশন আমি তোমাদের এখানে লিখলাম, obligate aerobe, obligate anaerobe, facultative anaerobes। তিনটা ক্লাসিফিকেশন আমি লিখলাম। তো এই যে অব্লিগেট অ্যারোবস, এটা মানেটা কি? এটা মানেটা কি দেখো, অব্লিগেট শব্দের অর্থ বাধ্যতামূলক। এরোব আর অ্যানারোব পার্থক্য বুঝো? অ্যারোব আর অ্যানারোবের, অ্যারোব দ্বারা বোঝানো হয় অক্সিজেনের উপস্থিতি, অ্যানারোব আগে দিয়ে এ লাগাই দেওয়া, আগে দিয়ে এ লাগাই দেওয়া মানে অ, অ মানে না, মানে অক্সিজেনের উপস্থিতিতে না, মানে অক্সিজেনের অনুপস্থিতি। তাহলে অব্লিগেট, অব্লিগেট মানে বাধ্যতামূলক, তাহলে এটা টার্মটা কি হবে? বাধ্যতামূলক। আর এরোব মানে অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে বাধ্যতামূলক অক্সিজেনের উপস্থিতিতে নির্ভরশীল, ঠিক না? তাহলে বাধ্যতামূলক পরজীবী, সে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেছে, অব্লিগেট এরোব। এরোব অ্যানারোব যদি বলি, অব্লিগেট অ্যানারোব মানে বাধ্যতামূলক, সরি পরজীবী না, বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক বায়বীয়, বায়বীয় মানে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেছে।
এটাকে যদি বলি বাধ্যতামূলক অক্সিজেনের উপস্থিতিতে এরা বাঁচবে না, অ্যানারোব, তাহলে এদেরকে আমরা বলবো অবায়বীয়। বাধ্যতামূলক অবায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়। আচ্ছা, আরেকটা আসো, ফ্যাকাল্টেটিভ। এ হচ্ছে সুবিধাবাদী, এ হচ্ছে সুবিধাবাদী। ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে যে সুবিধাবাদী অবায়বীয়। তাহলে সুবিধাবাদী অবায়বীয়, মজার ব্যাপার। এবার তিনটা ব্যাকটেরিয়ার টাইপস দেখো, মারাত্মক ইম্পর্টেন্ট। অব্লিগেট অ্যারোবস মানে এই যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো অব্লিগেট মানে বাধ্যতামূলক, অ্যারোব মানে অক্সিজেনের উপস্থিতি। তোমরা এখন থেকে যখনই পড়বা, আমি তোমাদেরকে শ্বসন পড়াবো, শ্বসন পড়ানোর সময় আমি তোমাদেরকে শ্বসনের শ্রেণীবিভাগ দুইটা পড়াবো। একটা হচ্ছে যে অ্যারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন, আবার পড়াবো দেখবা অ্যারোবিক রেসপিরেশন। একটা হলো অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশন, আর একটা হলো NAEROBIC, অ্যানারোবিক রেসপিরেশন, মানে বায়বীয় শ্বসন, অবায়বীয় শ্বসন। এই বায়বীয় শ্বসনে অবশ্যই অক্সিজেনের উপস্থিতি লাগবে, অবায়বীয় শ্বসনে অক্সিজেন উপস্থিত থাকলে শ্বসন হবে না। তাহলে কিছু কিছু উদ্ভিদ বায়বীয় শ্বসন ঘটায়, কিছু কিছু উদ্ভিদ অবায়বীয় শ্বসন সাধারণত উদ্ভিদরা সাধারণত ঘটায় না, বেশিরভাগই বায়বীয় শ্বসন ঘটায়। তো অ্যারোবিক অ্যানারোবিক টার্মটা দ্বারা বোঝানো হয় অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতি। তো অক্সিজেনের উপস্থিতিতে যদি হয় তাহলে সেটাকে বলবো বায়বীয়, মানে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে। আর অব্লিগেট মানে বাধ্যতামূলক বায়বীয়রা, অব্লিগেট অ্যানারোব মানে বাধ্যতামূলক অবায়বীয়, মানে এখানে এই ব্যাকটেরিয়াগুলো ইন প্রেজেন্স অফ অক্সিজেন এরা তাদের স্বাভাবিক কাজকর্ম করবে না, মেটাবলিজম করবে না, মারা যাবে, এরা অবায়বীয় অবস্থায় কাজ করবে। কিছু হচ্ছে সুবিধাবাদী, সুবিধাবাদীগুলো এমন, এরা হচ্ছে সাধারণত অবায়বীয় অবস্থায় বেঁচে থাকে, বাট অক্সিজেন আসলেও কিছু কিছু ক্ষেত্রে এরা বেঁচে যায়। সাধারণত ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে অবায়বীয়, স্বাভাবিকভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে, কিন্তু কিছু সিচুয়েশনে সে অক্সিজেনের উপস্থিতিতেও বেঁচে যায়। তো এরকম কিছু এক্সাম্পল আমার কাছে আছে। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে যে তোমাদের বাধ্যতামূলক অবায়বীয়, আর অ্যাজোব্যাক্টর হচ্ছে যে বাধ্যতামূলক বায়বীয়। আমি তাও তোমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন দিই। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, অব্লিগেট অ্যারোব আর অব্লিগেট অ্যানারোব মানে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে, যারা অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে, কে তুলনামূলক বেশি শক্তি তৈরি করবে? একটু বলো, কমেন্টে জানাও কারা তুলনামূলক বেশি শক্তি তৈরি করবে এই দুইটার মধ্যে। এটা এক্সেপশনাল, এটা এক্সেপশনাল, এই দুইটার মধ্যে বলবো। আমি কিছু এক্সাম্পল লিখে দিই তোমাদেরকে। অব্লিগেট অ্যানারোব না, অব্লিগেট অ্যানারোব না, অব্লিগেট অ্যানারোবের এক্সাম্পল হইতে পারে অ্যাজোব্যাক্টের, অ্যাজোটোব্যাক্টের। তোমরা আমাকে একটু বলবা কারা বেশি শক্তি তৈরি করতে পারবে? ক্লস্ট্রিডিয়াম, ফিসোব্যাক্টেরিয়াম ফিউসিফর্মিস, পরফাইরামোনাস প্রিভোটেলা, পরফাইরাব্যাক্টেরিয়াম,
অ্যাক্টিনোমাইসিস। ব্যাকটেরয়েডস। এখানে একটা লিখি ক্লস্ট্রিডিয়াম। অব্লিগেট অ্যানারোব বাধ্যতামূলক বায়বীয় অবায়বীয়। এই বলছো তোমরা অব্লিগেট অ্যানারোবের মধ্যে কোনটা বেশি শক্তি তৈরি করবে একটু বলো তো। এটা হবে তোমাদের ক্লস্ট্রিডিয়াম, এটা অ্যাজোটোব্যাক্টেরিয়াম, এটা হবে এটা হবে অ্যাজোটোব্যাক্টের। তোমাদের বইতে যে দুটো এক্সাম্পল আগে দিছে আর কি, এছাড়া আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। অব্লিগেট অ্যারোবের মধ্যে এক্সাম্পল হইতে পারে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষার ব্যাকটেরিয়া। আমি আচ্ছা মাইকোব্যাকটেরিয়া আমি লিখে দিই, টিউবারকুলোসিস মানে তো টিবি সবাই জানো। মাইকোব্যাকটেরিয়াম। 3 নাম্বার আরেকটা লিখে দিই গনোরিয়ার ব্যাকটেরিয়া, সিউডোমোনাস। তোমাদের এখানে দিছে সিউডোমোনাস, লিখো। NAS সিউডোমোনাস। দেখি এটা শেষ হলে আমরা আমাদের ক্লাসিফিকেশনে ঢুকবো। ভেরি গুড ইসরাত মারজানা, ভেরি গুড। ইসরাত ভালো আনসার দিছে। অবাক শ্বসন প্রথমটাতে মারজানা, ভেরি গুড। আর কেউ আনসার দেয়নি? দেখো তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে সাধারণত ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে তাদের অক্সিজেন আছে, আর অক্সিজেন থাকলে অক্সিজেন কিন্তু সাধারণত কোষের ভিতর শর্করা জাতীয় খাদ্যের সাথে দ্রুত রিঅ্যাকশন করে। দ্রুত এই বিক্রিয়াটাকে শ্বসন বিক্রিয়া বলি। তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, পানি, এটিপি। এখানে এটিপি তৈরি হয় 36 অণু, কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে এটিপি তৈরি হয় 2 অণু, 2 এটিপি। আর এখানে এটিপি তৈরি হয় 36 এটিপি। তাহলে দেখো শক্তি কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। তো এখানে কিছু এক্সাম্পল তোমাদের বইতে এই এক্সাম্পলটা দিছে অ্যাজোটোব্যাক্টের, এখানে এক্সাম্পলটা দিছে ক্লস্ট্রিডিয়াম। আমি আরো দুটো এক্সট্রা লিখছি, মাইকোব্যাকটেরিয়াম, যক্ষার ব্যাকটেরিয়া, সিউডোমোনাস, অ্যাক্টিনোমাইসিস, ব্যাকটেরয়েডস। অ্যাজোটোব্যাক্টের, অ্যাজোটোব্যাক্টের, AZOTOBACTER, অ্যাজোটোব্যাক্টের। আচ্ছা AZOTO অ্যাজোটোBACTER, অ্যাজোটোব্যাক্টের। আর এখানে এক নাম্বারটা ক্লস্ট্রিডিয়াম। এরপর এখানে মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম এটা যক্ষার ব্যাকটেরিয়া। আর সিউডোমোনাস কিছু ব্যাকটেরিয়ার সাথে পরিচয় করে তোমাদের। আসো এতটুকু পর্যন্ত তো মোটামুটি আশা করি বুঝছো। মুছে দিব, মুছে দিচ্ছি। কিছু ব্যাকটেরিয়ার সাথে পরিচয় করে, যেমন কি কি ব্যাকটেরিয়া কি কি রোগ করে। অবশ্যই এটা রোগের দিন পড়াবো, তাও একটু করি, লিখে দিই। তোমার কাছে যদি যক্ষা আসে তাহলে ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা টিবি। এটা কি রোগ করে? টিবি মানে টিউবারকুলোসিস রোগ করে, যক্ষা রোগ করে।
এরপর তোমার কাছে যদি ডিপথেরিয়া আসে, হ্যাঁ, কোরিনি ব্যাকটেরিয়াম, কোরিনি। তারপরে যদি তোমার কাছে আসে ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার, ব্যাটার এর নাম কি জানো? টিটেনি রোগ, টিটেনি রোগ, অ্যান্টি টিটেনাস। এটিএস মারি না আমরা, দেখো না কেটে কেটে গেলে এটিএস, এটিএস হচ্ছে অ্যান্টি টিটেনাস সিরাম, অ্যান্টি টিটেনাস সিরাম। ধনুষ্টঙ্কারের ব্যাকটেরিয়া হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম, এই দেখছো ক্লস্ট্রিডিয়াম, দেখছো ক্লস্ট্রিডিয়াম নামটা আসছে যে টিটেনি। কলেরা করে, ভিব্রিও কলেরা, নামের শেষে কিন্তু মিল আছে। টিবি করে টিউবারকুলোসিস, ডিপথেরিয়া করে ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার বা টিটেনাস করে টিটেনি, টিটেনাস রোগটা করে টিটেনি, কলেরা করে কলেরা। এরকম কিছু ব্যাকটেরিয়ার নাম তোমাদের আসতে পারে। নামগুলো বুঝতেছেন না? আচ্ছা আরেকবার বলে দিই, যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা লাগবে না, আমি তোমাদের কাজ করাতে একটু কষ্ট করে পেইড গ্রুপে যারা মেসেঞ্জার গ্রুপে আসো না তোমরা, এখানে তো শর্ট কোর্স পেইড গ্রুপ সবাই আসো, কষ্ট করে ভাইয়াকে একটু নক দিবে যে ভাইয়া বলেন আমাদেরকে একটা লিস্ট দিবেন বলছিলেন, যে একটা মানে প্রিন্টেড লিস্ট, এটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার নাম আর রোগ, মানে জাস্ট কোন ব্যাকটেরিয়া দিয়ে কোন রোগ হয় সেটা একটা লিস্ট দিবেন বলছিলেন। এটা কেউ একজন আমাকে মনে করে দিও, আমি টাইপিং করে এটা সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিব। প্রায় 20 থেকে 25টা ব্যাকটেরিয়ার নাম সিরিয়ালি লিখে দিব, একদম সিরিয়ালি। এটা এখানে লেখা লাগবে না, এটা আমি তোমাদেরকে ইজিলি বুঝিয়ে দিব। ও আচ্ছা, মার্জানা বলছে সুবিধাবাদীটা বুঝি নেই। সুবিধাবাদীটা মানে হচ্ছে যে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে ওরা সাধারণত অক্সিজেনের অনুপস্থিতিতেই বসবাস করে, মানে তাদের লাইফটা লিড করে। বাট যখন লাইফের ওরা ওই ব্যাকটেরিয়াগুলো এমন একটা অভিযোজিত ক্ষমতায় যায়, ব্যাকটেরিয়া তো সাধারণত এক জায়গায় বসে থাকে না, মানুষের বডি বা সামহাও মুভ করে, তাদের তো মুভেবল ক্ষমতা আছে, ফ্ল্যাজেলা আছে না, চলতে পারে, তো চলন শক্তি আছে, তাহলে মুভ করে অন্য একটা জায়গায় গেল, সেই জায়গায় ব্যাকটেরিয়াগুলো পাইলো যে বায়বীয় অবস্থা। ওরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, মানে সুবিধাবাদী অবায়বীয়, তার মানে তারা অবায়বীয়, বাতাস বা অক্সিজেনের অনুপস্থিতিতে তারা বংশবৃদ্ধি করে। কিন্তু এখন সেই যদি সামহাও এমন একটা পরিবেশে যায় যেখানে বায়বীয় অবস্থা, সেখানে ব্যাকটেরিয়াগুলো নিজেদেরকে অভিযোজিত করতে পারে, করে বায়বীয় অবস্থায় তাদের লাইফটাকে লিড করতে পারে বা তাদের সাধারণত কাজকর্মগুলো চালাইতে পারে। মাগার অব্লিগেট অ্যানারোব যারা, মানে বাধ্যতামূলক অবায়বীয়, তারা বাতাসের অনুপস্থিতিতেই বাঁচে, বাতাস বা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচবে না। অব্লিগেট অ্যারোব যারা বাধ্যতামূলক বায়বীয়, তারা বাতাসের উপস্থিতিতেই বাঁচে, অনুপস্থিতিতে বাঁচবে না। সো অব্লিগেট অ্যারোব বাতাসের উপস্থিতিতেই বাঁচবে, অনুপস্থিতিতে বাঁচবে না। অব্লিগেট অ্যানারোব বাতাসের অনুপস্থিতিতেই বাঁচবে, উপস্থিতিতে বাঁচবে না। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব সাধারণত অনুপস্থিতিতে বাঁচে, সিচুয়েশন যদি উপস্থিতি, বাতাসের উপস্থিতি সিচুয়েশন বা বায়বীয় অবস্থা পড়ে যায়, ওখানেও বাঁচতে পারে, এজন্য বলে সুবিধাবাদী। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমি লিখে দিব, এগুলো লিখে আমরা টাইম ওয়েস্ট না করে আমরা থিওরিটিক্যাল পড়াগুলো পড়ি। হ্যাঁ, ক্লাসিফিকেশন পড়ি, ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগটা একটু পড়ি। ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগটা তোমাদের আচ্ছা, যক্ষার ব্যাকটেরিয়াটা আবিষ্কার করছে রবার্ট কখ বা কচ বলে অনেকে, KOC কে।
উনি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসটা আবিষ্কার করছে। আবিষ্কার করে উনি 1905 সালে নোবেল প্রাইজ পেয়েছে। এটা একটা অবজেক্টিভ হিসেবে মনে রাখতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগে। শ্রেণী বিভাগ মূলত দুই ধরনের। কিছু কিছু ব্যাকটেরিয়া আমার মতো লম্বা, কিছু কিছু ব্যাকটেরিয়া গোল গোল, চাবি চাবি। চাবি বলতে হচ্ছে যে কিউট কিউট গোলাকৃতি। আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখি। 6-7 ভাবে ব্যাকটেরিয়াকে ভাগ করা যায়। একটু ক্লাসিফিকেশনটা দেখি। তোমাদের রাসায়নিক ক্লাস কয়টা বাজে? রাসায়নিক ক্লাস যারা যারা লাইভে আছে তারা একটু বলো, রাসায়নিক ক্লাস কয়টা বাজে? মোবাইলে চার্জ আছে, মোটামুটি করানো যাবে। আচ্ছা, আসো। ব্যাকটেরিয়াকে ভাগ করি আমরা আমি বারবার ব্যাকটেরিয়াটা ইংরেজিতে লিখতেছি কারণ ইংরেজিতে লিখতে সুবিধা। আমরা বাংলায় লিখি, অসুবিধা নাই। তিন, 4, 5, 6, অনেকগুলো ভাগে ভাগ করলাম না? এটা ভাগগুলা কি কি এটা একটু আমি লিখি। কোষের আকৃতি অনুসারে অনেক বড় একটা ক্লাসিফিকেশন। রঞ্জন ক্ষমতা অনুসারে এটা খ, আকৃতি অনুসারে ক, রঞ্জন ক্ষমতা অনুসারে খ। আচ্ছা, ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে গ। আচ্ছা, 3টা ক্লাসিফিকেশন আছে: আকৃতি, রঞ্জন ক্ষমতা, ফ্ল্যাজেলা। তোমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে বইয়ে আরেকটা জিনিস লেখা আছে, বেসিক রং ধারণ করতে পারে। বেসিক রং ধারণ করা। হোয়াট ডু ইউ মিন বাই বেসিক কালার? বেসিক কালার মানে কি? সাধারণ রং। আমরা দুই ধরনের রংকে মাইক্রোবায়োলজিতে সাধারণ রং বলে থাকি। এটা মানব জীবনের সাধারণ রং না, মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যা। অণুজীববিদ্যাতে আমরা দুই ধরনের রংকে সাধারণ রং বলি। মাইক্রোবায়োলজিতে আমরা দুই ধরনের রংকে সাধারণ রং বলে থাকি: ক্রিস্টাল ভায়োলেট, ভায়োলেট কালারটা,
স্যাফরানিন, পি স্যাফরা, না ভায়োলেট মানে বেগুনি, স্যাফরানিন এটাকে তুমি উজ্জ্বল লাল বা গোলাপি বলতে পারো। আচ্ছা লাল কালার ধরি, যাও লাল। ব্যাকটেরিয়া এই দুইটা বেসিক রং ধারণ করতে পারে, এই দুটো হচ্ছে বেসিক রং ইন মাইক্রোবায়োলজি। মজার ব্যাপার হইল যেসব ব্যাকটেরিয়া বেগুনি রং ধারণ করে, বেসিক কালারের মধ্যে দুইটা পাইলাম, একটা ভায়োলেট আর একটা রেড। যারা ভায়োলেট ধারণ করে ওদেরকে আমরা বলে থাকি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ। যারা রেড কালারটা ধারণ করে তাদেরকে আমরা বলে থাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়ার রং ধারণ ক্ষমতাটা, এটা আবিষ্কার করছেন বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম 1884 সালে। ওনার নাম অনুসারে এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ নামকরণ হয়েছে। এবং এটা কেন করে, মোস্ট ইম্পর্টেন্ট ফর এই বেসিক কালারটা ধারণ করানোটা কেন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এমআই, এমআই মানে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল টার্ম অর ট্রিটমেন্ট প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট, TREAT, ট্রিটমেন্ট প্ল্যানিং। তোমাকে যদি অণুজীব বা ব্যাকটেরিয়া দ্বারা কোনো রোগ হয়, ধরো তোমার যক্ষা হয়েছে, আল্লাহ না করুক, তোমার যক্ষা হইলো, যক্ষাটা কিভাবে নিশ্চিত করবে, এটা যক্ষার জীবাণু যে এটা নিশ্চিত করার জন্য একটা টেস্ট করতে হবে, এটা কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে, নেগেটিভের জন্য অ্যান্টিবায়োটিক আছে। এখন পজিটিভের অ্যান্টিবায়োটিক, রোগ হইলে পজিটিভ দিয়ে তুমি টেস্ট করে দিলে, অ্যান্টিবায়োটিক দিলে নেগেটিভের, কোনো কাজ হবে না। রোগ হলে নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে তুমি অ্যান্টিবায়োটিক দিলে পজিটিভের এগেনস্টে, কোনো কাজ হবে না। সো পজিটিভ নাকি নেগেটিভ আগে সেটা দেখতে হবে। যেমন যক্ষার ব্যাকটেরিয়াটা হচ্ছে যে গ্রাম নেগেটিভ, সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য এগেইনস্ট গ্রাম নেগেটিভ অ্যান্টিবায়োটিক দিতে হবে। 4টা ওষুধ আছে যক্ষার, আইসোনায়াজিড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল। এই 4টাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে মেরে ফেলতে পারে। সো এই যে ট্রিটমেন্ট প্ল্যানিং, ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য বেসিক কালারটা ইম্পর্টেন্ট। এটা আবিষ্কার করছে হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম 1840 সালে, সরি 84 সালে। এটাতে আমরা সাধারণ রং হিসেবে মাইক্রোবায়োলজিতে দুটো রঙই বুঝি, ক্রিস্টাল ভায়োলেট, এটা আমাদের ল্যাবে থাকে, বেগুনি কালারের রং, ভায়োলেট মানে বেগুনি। স্যাফরানিন হয়তো তোমরা দেখছো, অনেকে দেখো নাই, হয়তো না দেখাটাই স্বাভাবিক, কারণ কলেজে যেহেতু এখনো যাও নাই। স্যাফরানিন মানে লাল কালার। তো যেসব ব্যাকটেরিয়াগুলো বেগুনি কালার ধারণ করে তাদেরকে আমরা বলি বেসিক কালার বেগুনি ধারণ করছে, তারা গ্রাম পজিটিভ। যারা বেগুনি কালার না লাল কালারটা ধারণ করে তাদেরকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম পজিটিভ নেগেটিভ নির্ণয় করে ট্রিটমেন্ট প্ল্যানিংটা নির্ণয় করা হয়। রঞ্জন ক্ষমতার উপর, রঞ্জন ক্ষমতা বা কালারের উপর ডিপেন্ড করে এটা শ্রেণী বিভাগ। একটা হচ্ছে ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ আছে। ফ্ল্যাজেলা কয়টা আছে কয়টা নেই এটার উপর ডিপেন্ড করে আর কি। আমি তোমাদেরকে কোষের আকৃতির উপর 8টা ভাগ আছে, কয়টা ভাগ আছে, 8টা ভাগ। এটা আজকে বলতেছি না, কারণ তোমাদের 9টা থেকে ক্লাস, তোমাদের 9টা অবশ্যই এখনো বাজে নাই, আর 5টা আরো 8 মিনিট আছে। 8 মিনিট আমি টাইম নিব, 8 মিনিট না 2 মিনিট, 1 মিনিট টেস্টের জন্য দিব, বরাবর 7 মিনিট টাইম নিব। রঞ্জন ক্ষমতার উপর নির্ভর করে ক্লাসিফিকেশনটা একটু তোমাদেরকে বলি। হ্যাঁ আসো,
রঞ্জন ক্ষমতাটা আজকে শেষ করে দিই, রঞ্জন ক্ষমতাটা শেষ করে দিলে ওগুলা শেষ করাটা ইজি হবে। রঞ্জন ক্ষমতার উপর ভিত্তি করে দুই ধরনের ক্লাসিফিকেশন আমরা পাই। একটা হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হইল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কিভাবে তুমি নির্ণয় করবা? তার আগে আবিষ্কার করছে কে? হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, মানে গ্রাম আবিষ্কার করছে এগুলো কত সালে? 1884 সালে। প্রসেসটা কি ভাই? প্রসেসটা কি আবিষ্কার করার? তোমাদেরকে আমি একটু ল্যাপটপে দেখাই এই জিনিসটা, নাহলে বুঝবেন না। একটু দেখাই, 1 মিনিট ল্যাপটপে একটু দেখাই। আচ্ছা দেখানোর আগে আমি তোমাদেরকে বলে দিই, তারপরে ল্যাপটপে দেখাবো। ধরো তোমার কাছে একটা স্লাইড থাকবে, তোমার কাছে দুইটা রঙের বোতল থাকবে। এটা হচ্ছে যে ভায়োলেট রং, ধরো এটা স্যাফরানিনের রং, এখানে স্যাফরানিন আছে লাল কালার দিয়ে যেহেতু আছে, এটা স্যাফরানিনের রং। আর এটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রং, এখানে ধরো ক্রিস্টাল ভায়োলেট আছে। ঠিক আছে, এটা ভায়োলেট আর এটা হচ্ছে যে স্যাফরানিন। তো তোমাকে একটা স্লাইড দিল, এই স্লাইডটা হিট করলা, হিট করে এখানে ব্যাকটেরিয়া বসাইলা। হিট করে ব্যাকটেরিয়া কিভাবে বসায় জানো? তুমি ধরো এখানে 1 চামচ পুকুরের পানি নিলা, বা তোমার মুখের থেকে 1 চামচ লালা নিলা। তোমার মুখে মাশাআল্লাহ ব্যাকটেরিয়ার মহাসাগর আছে, সবার মুখেই আছে। সো তুমি তোমার মুখের থেকে 1 চামচ লালা নিলা, আমাদের লেভেল লালা দিয়েই বেশিরভাগ করে। হ্যাঁ, লালা লাগাবে, সে লালা লাগাইয়া পানির সাথে একটু মিক্স করে সেটা এখানে একটা স্লাইড বানাবে, মানে লালার একটু অংশ এখানের মধ্যে লাগাইয়া এই স্লাইডটাকে নিচের থেকে হিট দিবে, আগুনের মধ্যে একটু হিট দিবে আর কি, যাতে একটা একদম পারফেক্টলি লেগে যায় আর নড়ে আর কি পানি। তো যখন হিট দিল, হিট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে তোমার ব্যাকটেরিয়ার এই যে তোমার হিট দেওয়ার পরে এই লালার অংশটা লেগে গেল, মানে এখন ব্যাকটেরিয়া লেগে গেছে। এরপর এর উপর মোলায়েম ভাবে ক্রিস্টাল ভায়োলেট দিবে, মানে নীল কালারটা দিবে। যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা নীল কালার ধরে ফেলবে বা বেগুনি কালারটা ধরে ফেলবে। তো এই নীল কালারটা দেওয়ার পর আর একটু সেট হওয়ার জন্য আয়োডিন দিবে। তাহলে ফার্স্টে কি দিল? ফার্স্টে নিলাম ব্যাকটেরিয়া নেওয়ার পর আমি সেই জায়গায় হিট দিলাম, হিট দিয়ে ফিক্স করলাম, এটাকে আমরা ফিক্সেশন বলি। ফিক্স করলাম ব্যাকটেরিয়াকে। তারপর ওখানে ক্রিস্টাল ভায়োলেট দিলাম। ক্রিস্টাল ভায়োলেট দিয়ে ফিক্স করার জন্য আমি আয়োডিন দিলাম। আয়োডিন দিয়ে একটু ফিক্স হয়। এই আয়োডিন দেওয়ার পর আমি সেই জায়গায় অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। কিন্তু এখন অ্যালকোহল দিয়ে এই স্লাইডটাকে ধুয়ে ফেলে এরপরে সেই স্লাইডটার মধ্যে আমি স্যাফরানিন দিব। স্যাফরানিন দিয়ে আমি অ্যাগেইন অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবো। এবার আমি ফাইনাল কালার দেখব। 2 ধরনের কালার আসতে পারে। একটা কালার হইতে পারে ব্লু মানে বেগুনি, একটা কালার হইতে পারে রেড লাল। যেসব ব্যাকটেরিয়াগুলা বেগুনিটা ধরে রাখবে, মানে কালারটা বেগুনি থেকে যাবে, তাদেরকে আমরা বলবো এই গ্রামের টেস্টে গ্রাম পজিটিভ, মানে ভায়োলেটটা ধরছে। আর যেসব ব্যাকটেরিয়াগুলো লাল কালার ধরবে তাদেরকে গ্রামের এই টেস্টে আমরা বলবো গ্রাম নেগেটিভ। সো যদি এখানে আমি দেখাই যে বেগুনি কালার ধরছে, ধরো এই স্লাইডটাতে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা স্লাইড, তাহলে নিচে আর একটা স্লাইড আঁকি। এই স্লাইডটাতে ধরতেছে তারা লাল কালার, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্লাইড। কাহিনী বুঝছো? টেস্টটা কিভাবে করানো হয়? টেস্টটা বুঝছো? এটা পরীক্ষায় আসে। তাহলে ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়া নিবা, তোমার মুখের থেকে লালা নিয়ে টেস্ট টিউবে রাখবা, রেখে নিচের থেকে হিট দিবা,
যাতে ওই লালাটা একদম ফিক্স হয়ে যায়, লেগে যায় টেস্ট টিউবে, সরি স্লাইডের সাথে একদম লেগে যায়। লেগে যাওয়ার পরে তুমি এবার এখানে হিট দিয়ে ফিক্স করে লেগে যাওয়ার পরে তুমি ক্রিস্টাল ভায়োলেট মানে বেগুনি কালারটা দিবা, রঞ্জক পদার্থটা দিবা, তারপরে আয়োডিন দিবা একটু ফিক্স হওয়ার জন্য, তারপরে অ্যালকোহল দিবা, অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবা, ধুয়ে ফেলে স্যাফরানিনটা দিবা, আবার অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবা। এবার ফাইনাল কালারটা দেখবা, যদি এরকম দেখো স্লাইড তাহলে সেটা গ্রাম পজিটিভ, যদি এরকম দেখো স্লাইড গ্রাম নেগেটিভ। তাহলে এরকম দেখলে স্লাইড গ্রাম পজিটিভ, এরকম দেখলে স্লাইড গ্রাম নেগেটিভ। এটা একটু তোমাদেরকে আমি ল্যাপটপে দেখাই বড় করে, হ্যাঁ, না দেখালে তো বুঝবা না। 1 মিনিট আমি ল্যাপটপে একটু আনি। এই টেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, শুনেন, এই টেস্ট ইম্পর্টেন্ট। এই টেস্ট না করে ট্রিটমেন্ট প্ল্যানিং এ যাওয়া যায় না। যদি তোমার ব্যাকটেরিয়া দিয়ে রোগ হয়, এই টেস্ট না করে ট্রিটমেন্টে যাওয়া যাবে না, এই টেস্ট করতেই হবে বাধ্যতামূলক। দেখাই, আমি একটু দেখাই তোমাদেরকে। উনি হচ্ছে যে হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম। একটু খেয়াল করো, আমি একটু 2টা মিনিট সময় নিই। কটা আছে? 9টা না, তাহলে 1 মিনিট সময় নিব। উনি হচ্ছে হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম, দেখা যাচ্ছে নিশ্চয়ই। উনি এই পুরো প্রসেসের আবিষ্কারক। এরপরে এটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন অফ গ্রাম পজিটিভ নেগেটিভ। এখানে দেখা যাচ্ছে তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কালারটা ভায়োলেট, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কালারটা পিঙ্কিশ রেড বা রেড আসছে, দেখো অ্যাপিয়ার্স পিঙ্ক কালার। তো এটা হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, তো এই যে 4টা সলিউশন ইউজ করা হয় এই প্রসেসে, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালার, যেটা বলছিলাম ক্রিস্টাল ভায়োলেট। এটা হচ্ছে স্যাফরানিন, পিঙ্ক অথবা রেড কালার। এই অ্যালকোহল ইউজ করে বলছিলাম না এখানে এই প্রসেসটাতে, এই যে অ্যালকোহল আর আয়োডিন ইউজ করা হয়। তাহলে এখানে অনেকে আয়োডিন লেখাটা হয়তো বুঝবা না, আয়োডিন লেখাটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে লিখে দিই। ওকে, তাহলে এই সলিউশনটাতে গ্রামস আয়োডিন, ইথাইল অ্যালকোহল, স্যাফরানিন, ক্রিস্টাল ভায়োলেট, স্যাফরানিন, আয়োডিন, ইথাইল অ্যালকোহল, এগুলো ইনশাআল্লাহ প্রজেক্টরে দেখাবো। আর বেশি দিন না, 1 সপ্তাহের মধ্যে দেখাবো। তার পরবর্তীতে এটা হচ্ছে প্রসেস, যে প্রসেসটা আমি এখানে লিখে দিছি। ফার্স্টে ব্যাকটেরিয়া রাখবা একটা স্লাইডে, তারপরে এটাকে হিট দিবা যাতে ব্যাকটেরিয়া স্লাইডের সাথে লেগে যাবে, হিট দিলে লেগে যাবে। তারপরে ওখানে ফার্স্টে ক্রিস্টাল ভায়োলেট দিবা, ভায়োলেট কালারটা, তারপরে কিছু আয়োডিন দিবা, আয়োডিন দেওয়ার পর অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবা, ধুয়ে স্যাফরানিন দিবা, স্যাফরানিন দিয়ে আবার অ্যালকোহল দিয়ে ধুয়ে ফেলবা। ফাইনাল রেজাল্ট দেখবা। ফাইনাল রেজাল্টটা হচ্ছে যে তুমি যদি দেখো ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ব্যাকটেরিয়া রড আকৃতির বা গোল আকৃতির বা স্পাইরাল আকৃতির,
যাই হোক না কেন, এগুলো রড আকৃতির ব্যাকটেরিয়া, এগুলোকে আমরা বেসিলাস বলি। এরা গোলাকৃতির ব্যাকটেরিয়া, এদেরকে আমরা কক্কাস বলি। স্পাইরাল সর্পিলাকার ব্যাকটেরিয়া, এটা আমি পড়াবো, এটা এই ক্লাসিফিকেশনটাতে আছে। তো কোষের আকৃতি অনুসারে আর কি, যদি তোমার এরকম ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখে তাহলে তাদেরকে আমরা গ্রাম পজিটিভ বলবো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য পজিটিভের বিপক্ষে অ্যান্টিবায়োটিক আছে। আবার এগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, পিঙ্ক কালারটা ধরছে, তাহলে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিপক্ষে নেগেটিভ অ্যান্টিবায়োটিক আছে, নেগেটিভ ব্যাকটেরিয়ার এগেনস্ট অ্যান্টিবায়োটিক। সো আগে নির্ণয় করতে হবে ইজ দিস গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ। এটা নির্ণয় করার পরে গিয়ে তুমি সামনের দিকে আগাবা। ক্লিয়ার না কনসেপ্ট? এই কনসেপ্ট এতটুকু বুঝছো কিনা বলো? কনসেপ্ট এতটুকু বুঝছো? এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, বুঝছেন সবাই? কনসেপ্ট এতটুকু। যারা লাইভে আছো, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাসে আমি পড়াবো মূলত এই কোষের আকৃতির উপর ভিত্তি করে পুরো ক্লাসিফিকেশন। ফ্ল্যাজেলারটা তোমাদের সিলেবাসের আউটার অফ দি সিলেবাস, তাও পড়াবো। রন্ধন ক্ষমতাটা আজকে পড়াইলাম। কোষের আকৃতিটা বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ানোর পাশাপাশি এদিকের পাশাপাশি নেক্সট ক্লাসে আমাদের ব্যাকটেরিয়ার সম্পূর্ণ জননটা পড়ানো হবে ইনশাল্লাহ। সবাই ক্লাসে থাকিও। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।